এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা রেলওয়েতে আসা সায়েন্সের কোশ্চেনগুলি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি প্রিভিয়াস ইয়ার এসেছিল এবং এই টাইপের কোশ্চেন আসন্ন পরীক্ষায় আসতে পারে। এই কোশ্চেনগুলি করলে তোমরা সামনের পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসবে তার বুঝতে পারবে। এছাড়াও আমরা একাধিক ক্লাস করেছি সায়েন্সের এবং বিভিন্ন অঙ্কের সেট দেওয়া রয়েছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে আসা, তোমরা সেগুলি দেখবে এবং দেখলে পরে আশা করি সামনের পরীক্ষার জন্য সেগুলি তোমাদের হেল্পফুল হবে এবং অঙ্কগুলো বুঝতেও সুবিধা হবে কি টাইপের অঙ্ক আসছে। আজকের প্রথম কোশ্চেন, লোহিত শৈবাল সাধারণত কোথায় পাওয়া যায়? লোহিত শৈবাল সাধারণত কি পাওয়া যায়? জলাশয়ে। এটা একটা শৈবালের নাম। আর জলাশয়ে শৈবাল লোহিত শৈবাল জলাশয়ে দেখতে পাওয়া যায়। আর প্রবাল যে প্রাচীর রয়েছে তার সঙ্গে এরা জুড়ে থাকে, প্রবাল প্রাচীরের সাথে, প্রবাল প্রাচীর। আর এর একটা বিজ্ঞানসম্মত মানে নাম রয়েছে, সেটার নাম বলা হয় রোডোফাইটা। রোডোফাইটা। নেক্সট কোশ্চেন, দ্বিপদ নামকরণের সিস্টেম দিয়েছিলেন কে? দ্বিপদ নামকরণ সিস্টেম দিয়েছে কার্লোস লিনিয়াস। এই জন্য তাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। জনক, দ্বিপদ নামকরণের জনক। তার লেখা বিখ্যাত একটা বই রয়েছে দ্বিপদ নামকরণের উপরে, সিস্টেমা নেচুরি। সিস্টেমা নেচুরি। চার্লস ডারউইনকে বলা হয় বিবর্তনবাদের জনক। বিবর্তনবাদের জনক, বাদের জনক। তার লেখা বিখ্যাত বই অরিজিন অফ স্পিসিস। অরিজিন অফ স্পিসিস। নেক্সট কোশ্চেন, প্রাণীদের গঠন ও প্রকৃতি পরিবেশগত বন্টনের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলে? প্রাণীদের গঠন নিয়ে আলোচনা জুলজি। আর উদ্ভিদের যদি গঠন নিয়ে আলোচনা বলা হয় সেটা হলো বোটানি হবে। কোনটি মোনেরা গ্রুপের অন্তর্গত? ব্যাকটেরিয়াকে বলা হয় মোনেরা গ্রুপের অন্তর্গত। এবং ইস্ট হলো ছত্রাক গ্রুপের অন্তর্গত। মশকে বায়োফাইটা গ্রুপের অন্তর্গত। মশ বায়োফাইটা। মাশরুম ছত্রাক গ্রুপের অন্তর্গত। ইস্টে ছত্রাক রয়েছে, বিভিন্ন ইস্টের নির্যাস বেকিং শিল্পে ব্যবহার করা হয়, বেকিং, এবং অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহার করা হয়, অ্যালকোহল প্রস্তুতিতে। বিড়ালের বিজ্ঞানসম্মত নাম কি? বিড়ালের বিজ্ঞানসম্মত নাম হলো ফেলিস ডোমেস্টিকাস। প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও। প্যান্থেরা টাইগ্রিস হলো টাইগারের, বাঘের বিজ্ঞানসম্মত নাম। এটা ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম। প্যান্থেরা লিও সিংহের বিজ্ঞানসম্মত নাম। রক্ত সঠিকভাবে জমাট বাঁধার জন্য নিম্নলিখিত কোন ভিটামিনের প্রয়োজন হয়? এখানে অপশনে রয়েছে ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন ই। এর সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। ফাইলোকুইনন, কুইনন। ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। রেটিনল। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, রাতে কম দেখা, রাতকানা। ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসেফিরল। ক্যালসেফিরল। ভিটামিন ডি এর অভাবে হাড়জনিত সমস্যা দেখা যায়, যেমন রিকেট রোগ। রিকেট। রিকেট বড়দের ক্ষেত্রে সেটাকে বলা হয় অস্টিওম্যালেসিয়া। অস্টিওম্যালেসিয়া, ম্যালেসিয়া। ভিটামিন ই রাসায়নিক নাম হলো টোকোফেরল। টোকোফেরল। বাচ্চা না হওয়া যে বন্ধ্যাত্ব রয়েছে সেটা ভিটামিন ইর অভাবে হয়। নেক্সট কোশ্চেন, ৭৭ ডিগ্রি ফারেনহাইট ড্যাশের সমান। এটা করার জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হলো সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করার ফর্মুলা। সেটা হলো C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। এখানে F এর মান দেওয়া হচ্ছে 77, তাহলে মানটা বসাতে হবে আমাকে। C/5 77
-32 নিচে হবে 5, তাহলে c/5 ইকুয়াল টু 7 থেকে 2 বিয়োগ করলে 5, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 9 দিয়ে কাটাকাটি করো 5, তাহলে c এর মান দাঁড়াবে 5 × 5 = 25, 25 ডিগ্রি সেন্টিগ্রেড হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। তাপ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয় ক্যালোরিমিটার। আর উচ্চ তাপমাত্রা পরিমাপের তাপমাত্রা পরিমাপের জন্য পাইরোমিটার, ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় পাইরোমিটার, উচ্চ তাপ পাইরোমিটার। অ্যামোমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করা হয়, তড়িৎ প্রবাহ মাত্রা। আর বিদ্যুতিক এনার্জি, তাপের এনার্জি যে রয়েছে সেটা নিয়ে এনার্জি মিটার। ওয়াট মিটার সাহায্যে ওয়াট নির্ণয় করা হয়, ক্ষমতা, ওয়াট মিটার। বৈদ্যুতিক রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার। এটা করার জন্য আমরা ফর্মুলা ইউজ করব, আর ইকুয়াল টু রো ইনটু L/A। এখানে এল রোটা হলো রোধাঙ্ক, তাহলে রোধাঙ্ক ইকুয়াল টু আমাদের যা দাঁড়াবে R ইনটু A/L। তাহলে আর মানে হলো রোধের একক ওহম, আর এ মানে ক্ষেত্রফলের একক, তাহলে মিটার স্কয়ার, আর লেন্থ মানে হলো মিটার, তাহলে এইটা কাটাকাটি করে দাও, তাহলে আমাদের দাঁড়াবে হলো ওহম মিটার। এইভাবে মনে রাখলে পরে আমাদের মুখস্থ করার দরকার পড়বে না, আমরা এমনি কি নিজেরাই বের করে নিতে পারবো। এখান থেকে জিজ্ঞেস করবে যে রোধের একক কি, রোধের একক হলো ওহম, রোধের একক ওহম। রোধের চিহ্ন এইভাবে লেখা হয়, ঠিক আছে। টেসলা ম্যাগনেটিক ইন্ডাকশন ডেন্সিটি একক হলো কি টেসলা। নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সেই চলরাশিটি শনাক্ত করুন যাতে গ্যাসের আচরণ বর্ণনা করে না, সেটা সময়ের সঙ্গে সাধারণত গ্যাসের আচরণের কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা বয়লের সূত্র পড়েছি, বয়লের সূত্রে কি লেখা ছিল? P ভ্যারিজাস 1/v, যখন m এবং t স্থির থাকবে। তারপরে চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছিলাম V ভ্যারিজাস t, যখন p এবং ভর স্থির থাকবে। অ্যাভোগাড্রো কি বলেছে? আয়তনের সঙ্গে গ্যাসের যে অনুসংখ্যা তার কি সরল সম্পর্ক। তাহলে এই সমস্ত সম্পর্কগুলোর মধ্যে দেখো কোথায় সময়ের কথা উল্লেখ ছিল না, তাহলে এর থেকে বোঝা যায় যে সময় এখানে কি প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর, মানে গ্যাসের আচরণ সময়ের উপর নির্ভর করে না, তাপমাত্রা, আয়তন এবং চাপের উপর নির্ভর করে। বায়ুমণ্ডলের উচ্চ স্তরে ওজোন কোন অণুর একটি উপজাত? অক্সিজেন। কারণ কি অক্সিজেনের 3 পরমাণু অক্সিজেন নিয়েই তৈরি হবে ওজোন গ্যাস, তাহলে মানে O3। ওজোন গ্যাস আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের, ওজোন গ্যাসের স্ট্র্যাটোস্ফিয়ারের উপর ওজোন গ্যাসের আস্তরণ রয়েছে। এই ওজোন গ্যাসের আস্তরণ কি করে? সূর্য থেকে আল্ট্রাভায়োলেটের যে রে আসে অতিবেগুনি, তাকে আসতে বাধা দেয়। কিন্তু বর্তমানে ক্রমাগত দূষণের ফলে এই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং CFC গ্যাস ওজোন গ্যাসের ক্ষতির জন্য অন্যতম দায়ী। 70 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ভবনের শীর্ষে 100 গ্রাম একটি বলকে রাখা হলো, বলের স্থিতিশক্তি নির্ণয় করতে বলেছে। তাহলে বলের স্থিতিশক্তি নির্ণয় তোমাকে ফর্মুলা এখানে জানতে হবে। স্থিতিশক্তি নির্ণয়ের ফর্মুলা হলো mgh। আর গতিশক্তি যদি বলতো, এই জন্য ফর্মুলা তখন আমরা ইউজ করতাম হাফ mv²। তাহলে m এর মান এখানে দেওয়া রয়েছে 100 গ্রাম, তাহলে m এর জায়গায় 100 বসবে, কিন্তু সব দেখো SI এককে, তাহলে গ্রামটাকে আমাকে কিলোগ্রামে নিতে হবে, তার মানে 1000 দিয়ে আমাকে ভাগ করে নিতে হবে। তাহলে m এর মান পেয়ে গেলাম। g এর মান প্রোভাইডেড 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেহেতু SI এককে তাই সব আমরা SI তে করব, গেল। আর 70 মিটার হলো হাইট ইনটু 70। এবার আমাকে কাটাকাটি করতে হবে, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, এটা কাটাকাটি করে দাও, তাহলে 70 জুল হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। বৈদ্যুতিক প্রবাহে একটি অবিচ্ছিন্ন বদ্ধ পথকে কি বলা হয়? সবসময় সার্কিট। যদি সার্কিট না থাকে ওর মধ্য দিয়ে কারেন্ট যেতে পারবে না, মাঝখানে সার্কিট যদি ব্রেক হয়ে যায় কারেন্ট যেতে পারে, তার কোনো নেই, তার মানে বৈদ্যুতিক সার্কিট হবে সঠিক উত্তর। একটি কম্পিউটারে তথ্য সঞ্চয় করার কায়িক স্থায়িত্বকে কি বলা হয়? যেখানে তথ্য সঞ্চয় করে রাখা হয়, কম্পিউটারের সিপিইউর মধ্যে থাকে হার্ড ডিস্ক। এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু কত ওয়াট? এক অশ্ব ক্ষমতা হলো আমাদের 746 ওয়াট, 746 ওয়াট। তাহলে অশ্ব ক্ষমতা কিসের একক? অশ্ব ক্ষমতা ক্ষমতার একক, ক্ষমতার একক হলো অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা, এক অশ্ব ক্ষমতা বলতে আমরা কি বুঝি? 550 পাউন্ড ভরের
কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে পরিমাণ ক্ষমতা শক্তির প্রয়োজন হবে তাকেই বলা হয় 1 অশ্ব ক্ষমতা। 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে পরিমাণ ক্ষমতা বা শক্তির প্রয়োজন হবে তাকেই বলা হয় 1 অশ্ব ক্ষমতা। এই 1 অশ্ব ক্ষমতার মান আমাদের দাঁড়ায় 746 ওয়াট। 746 ওয়াট, এটা হলো 1 অশ্ব ক্ষমতার মান। তাহলে ওয়াট কিসের একক? ওয়াট হলো আমাদের ক্ষমতার একক। ক্ষমতা মানে আমরা জানি কার্য বাই সময়। ক্ষমতা ইজ ইকুয়াল টু কার্য বাই সময়। কার্যের একক হলো আর্ক, সিজিএস পদ্ধতিতে আর্ক পার সেকেন্ড, এটা আমরা বলতে পারি। আবার কার্যের একক জুল, জুল পার সেকেন্ড, এটাও বলতে পারি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, চাঁদে অভিকর্ষ ত্বরণের কারণে ত্বরণ পৃথিবীতে তার 1/6 গুণ হয়, সুতরাং পৃথিবীতে 12 নিউটন ওজনের একটি বস্তু ওজন চাঁদে কত হবে? তার মানে পৃথিবীতে যা ওজন হবে চাঁদ তার কি 1/6 গুণ ওজন হবে। তাহলে পৃথিবীতে যদি 12 নিউটন ওজন হয় তাহলে চাঁদে কত হবে? তার 1/6। যেহেতু চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6 অংশ, চাঁদে কম পৃথিবীতে বেশি। 6 দোকানে 12, তাহলে 2 নিউটন হবে আমাদের সঠিক উত্তর। যদি এই কোশ্চেন দিত চাঁদে পৃথিবীতে কেউ যদি 10 মিটার লাফায়, জাম্পের কথা বলছি, লাফায়, তাহলে চাঁদে সে কত মিটার দেওয়া হবে? তখন কি 6 দিয়ে গুণ করতে হবে, চাঁদে বেশি লাফাবে, 6 মিটার জাম্প দেবে মুন। এটা কেন হলো? অভিকর্ষ ত্বরণের জন্য। চাঁদের অভিকর্ষ ত্বরণের মান কম, পৃথিবীর 1/6 অংশ। তাহলে অভিকর্ষ ত্বরণের মান তো কম, সেটা বুঝলাম। তাহলে পরীক্ষা এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে যে মেরুতে অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ, ম্যাক্সিমাম, সর্বোচ্চ। আর বিষুব রেখায় অভিকর্ষ ত্বরণের মান মিনিমাম, বিষুব রেখায় অভিকর্ষ ত্বরণের মান মিনিমাম, মিনিমাম। এটাও কোশ্চেন জিজ্ঞেস করে। আর এখানে ম্যাক্সিমাম মেরুতে। এক কিলোওয়াট ঘন্টা শক্তি ড্যাশ কত জুল? এর সঠিক উত্তর হবে অপশনে 1 কিলোওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। একটি অভিন্ন ধাতব পরিবাহী রোধ কিরূপ, কিসের উপর নির্ভর করে? একটু আগে ফর্মুলা লিখলাম, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। মানে কোনো একটা পরিবাহী যদি থাকে, এটা পরিবাহী, আর পরিবাহীর লেন্থ হলো এল, এটা হলো ক্রস সেকশন এরিয়া, আর ক্রস সেকশন এরিয়াকে যদি আমরা এ ধরি, তাহলে রোধের সূত্র এটাই বলে যে রোধের সঙ্গে তাপমাত্রা বা অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, এটা কিন্তু ব্র্যাকেটে কন্ডিশনে মনে রাখতে হবে। এটা কি বিশেষ দ্রষ্টব্য। তাহলে আর ভ্যারিজাস রোধের সঙ্গে এই লেন্থের সরল সম্পর্ক, এবং যে ক্রস সেকশন এরিয়া আছে ক্ষেত্রফলের সঙ্গে রোধের ব্যস্ত সম্পর্ক, এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, আর ভ্যারিজাস এল বাই এ, আর ভ্যারিজাস কিছু ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, যেটাকে আমরা বলি রো ইন্টু এল বাই এ। এখান থেকেই আমরা এটাকে অ্যান্সার আমরা করতে পারি। রোধের সঙ্গে এর কি সম্পর্ক? উপর নিচে রয়েছে, ক্রস সেকশন এরিয়ার সঙ্গে ব্যস্ত সম্পর্ক। তাহলে অপশন সি হবে এর সঠিক উত্তর। আর যদি বলতো লেন্থের সঙ্গে হবে সরল সম্পর্ক। প্রত্নতান্ত্রিক উপাদানের বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? বয়স নির্ণয় করার জন্য C14 যে রয়েছে কার্বনের আইসোটোপ, সেটা ব্যবহার করা হয়। এটা জীবাশ্মের বয়সকাল নির্ণয় করা হয়। তাহলে ইউরেনিয়াম 235 আর 92, এটা নিউক্লিয়ার চুল্লিতে ব্যবহার করা হয়, নিউক্লিয়ার চুল্লিতে। আর হাইড্রোজেনের বিভিন্ন আইসোটোপ রয়েছে, পোটিয়াম, ডয়টোরিয়াম, টিসিয়াম। টিসিয়াম 1 1 1 2 1 3, এটা হলো পোটিয়াম। ডয়টোরিয়াম, এটা হলো টিসিয়াম। আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে যাদের প্রোটন সংখ্যা সমান থাকবে, প্রোটন সংখ্যা, এই যে নিচেরটাকে বলা হয় প্রোটন সংখ্যা, তখন সেটাকে বলা হবে একে অপরের আইসোটোপ। আর যদি ভর সংখ্যা সমান থাকে তাহলে আইসোবার।
ভর সংখ্যা উপরেরটাকে বলা হয়, মাথায় যেটা থাকে এটা ভর সংখ্যা বলে ডিনোট করা হয়। আর ভর সংখ্যা ইজ ইকুয়াল টু নিউটন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। তাহলে যদি একটা পরমাণু থাকে, মনে করে আমি ধরলাম এন, এখানে দেওয়া হলো 14, এখানে দেওয়া হলো 7, তাহলে এন এর নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হলো 7, ভর সংখ্যা হলো 14, তাহলে এর নিউটন সংখ্যা কত হবে? 14 থেকে 7 বিয়োগ করতে হবে, নিউটন সংখ্যা দাঁড়াবে 7। এই হলো কনসেপ্ট। হার্টে পেসমেকার কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়? অপশন হচ্ছে ইউরেনিয়াম, ডয়টোরিয়াম, প্লুটোনিয়াম এবং রেডিয়াম। প্লুটোনিয়াম হবে এর সঠিক উত্তর। হার্ট যে আমাদের হার্ট যখন ফাংশন করতে পারে না, মানে ছন্দবদ্ধ গতি সৃষ্টি করতে পারে না হৃৎপিণ্ডের, তখন সেখানে বলতে হয় হৃৎপিণ্ড ঠিকঠাক ফাংশন করছে না, এই জন্য তখন হার্টের মধ্যে পেসমেকার বসানো হয়। এই পেসমেকার যন্ত্রের মধ্যে খুব হালকা হয় সেই যন্ত্রটা, আর সেখানে প্লুটোনিয়াম ব্যবহার করা হয় তেজস্ক্রিয় পদার্থ, এবং পেসমেকারের মধ্যে যে ব্যাটারিটা ব্যবহার করা হয় সেই ব্যাটারিটা তৈরি হয় লিথিয়াম দিয়ে। লিথিয়াম দিয়ে তৈরি হয় পেসমেকারের ব্যাটারি, কারণ লিথিয়াম হালকা হয়। ফাইটোথোরা পামিভোরা এটি এক প্রকার কি? এটি ছত্রাক ঘটিত একটি আগাছা নাশক। বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে, তাহলে বিশুদ্ধ জল কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জমে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই ফারেনহাইটে কত হবে? 32 ডিগ্রি ফারেনহাইট। এটা আমরা এই যে কনভার্সন শেখালাম, এখান দিয়ে আমরা করতে পারি c/5 f মাইনাস 32/9। তাহলে c এর মান তো 0 বসিয়ে দাও, c এর মান যদি এটা 0 হয়ে যায়, কোনাকুনি সমস্তটাই 0, তার মানে f মাইনাস 32 ইজ ইকুয়াল টু 0, তাহলে f এর মান দাঁড়াবে 32। ক্লিয়ার? নিম্নলিখিত কোনটি জলজ প্রাণ? জলে দেখতে পাওয়া যায় প্রাণ, এখানে রয়েছে অ্যাডিওরেন্টাম, ডায়োপোটারাস, ইকুয়েটাম, স্যালভিনিয়া। স্যালভিনিয়া হবে এর সঠিক উত্তর। ডায়োপোটাম প্রচলিত প্রাণ। নিম্নলিখিত মধ্যে কোনটি একক কিউরি না কুড়ি হওয়া উচিত ছিল, কুড়ি বা কিউরি লেখা থাকে, ট্রান্সলেশন করা ইংরেজি থেকে কুড়ি। তাহলে কুড়ি কিসের একক? কুড়ি হলো তেজস্ক্রিয়তা পরিমাপের একক। অপশন এ হবে এর সঠিক উত্তর। তেজস্ক্রিয়তার জনক কাকে বলা হয়? তেজস্ক্রিয়তার জনক বলা হয় বেকারেলকে। বেকারেল। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে বেকারেলও হলো তেজস্ক্রিয়তার একক। বেকারেল এবং কুড়ি দুটোই তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার একক হলো বেকারেল। বিজ্ঞানী বেকারেলকে তেজস্ক্রিয়তার জনক বলা হয়। তাপমাত্রা মাপা হয় কোন এককে? ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট এককে মাপা হয় তাপমাত্রা। তাপ ক্যালোরি এবং জুলে মাপা হয়, ক্যালোরি এবং জুলে। আর শক্তি মাপা হয় আর্ক, সিজিএস পদ্ধতিতে আর্ক, আর এসআই পদ্ধতিতে হলো জুল। এটা হলো সিজিএস আর এটা হলো এসআই। 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। নিম্নলিখিত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? পেরিপিটাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? মানে ক্রোমোজোমের সংখ্যা 23। টোটাল আমাদের ক্রোমোজোম থাকে 46টি বা 23 জোড়া। 23 জোড়া। তার মধ্যে 44টি বা 22 জোড়া আমাদের অটোজোমাল। তা 44টা হয়ে গেল, বাকি থাকবে আর দুটো। এই দুটো হলো আমাদের সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম ছেলেদের ক্ষেত্রে XY আর মেয়েদের ক্ষেত্রে XX। যে রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহন করে তা হলো গামা রশ্মি। গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, এই গভীর কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, বা এনার্জি সবচেয়ে বেশি। তাহলে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। তাহলে ভেদন ক্ষমতা যদি বেশি হয় তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম, ডাউন দিয়ে দিলাম। তাহলে এটা তো গেল। আর সবচেয়ে যদি এরকম একটা লিস্ট থাকে এর অনুযায়ী রেডিও যে ওয়েভ রয়েছে, রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গের মনে রাখবে তোমরা এর ঠিক উল্টা, এর ভেদন ক্ষমতা কম।
সবচেয়ে সবচেয়ে কম ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা কম, এনার্জি কম। ঠিক আছে, ভেদন ক্ষমতা যখন কম হবে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, দৈর্ঘ্য হবে বেশি, সবচেয়ে বেশি। এলপিজি তে কোন উপাদান সবচেয়ে পরিমাণে বেশি থাকে? সঠিক উত্তর অপশন ডি, বিউটেন। এলপিজির ফুল ফর্ম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসেস। এলপিজি যে আমরা গ্যাস ব্যবহার করি সেখানে বিউটেন বেশি পরিমাণ থাকে, এছাড়াও সেখানে প্রোপেনও থাকে। তাহলে মনে রাখতে হবে বিউটেন প্লাস প্রোপেন। বিউটেনের পার্সেন্টেজ বেশি থাকে, তাই সেই ক্ষেত্রে আমরা বিউটেন অ্যান্সার করলাম, আর প্রোপেন দিয়েও কি থাকে। আর এলপিজি গ্যাসের মধ্যে যে দুর্গন্ধ একটা দেখতে পাই সেটা আসলে কি মেশানো হয় এর মধ্যে যাতে গ্যাস লিকটি হয় সেটা ধরার জন্য? ইথাইল মার্কেপটান, ইথাইল মার্কেপটান এর সাথে মেশানো হয়। এর সঙ্গে আমরা জেনে রাখি সিএনজি গ্যাস। সিএনজি গ্যাসের ফুল ফর্ম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির প্রধান উপাদান হলো মিথেন। এই মিথেনকে বলা হয় আবার মার্স গ্যাস, জলা জায়গায় দেখতে পাওয়া যায়। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দি সেল, পাওয়ার হাউস অফ দি সেল। গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া, তো এই স্থানটা এটা ঘটনা ঘটে। আর মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ দি সেল হয়। আর এখান থেকে কোশ্চেন আছে যে এক অণু গ্লুকোজ দহনে, এক অণু গ্লুকোজ দহনে 38 অণু এটিপি উৎপন্ন হয়, 38 অণু এটিপি। এটিপির ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিএনএ, ডিএনএ ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ফুল ফর্ম। আর ডিএনএ যে দ্বিচক্রী, দ্বিতন্ত্রী, এটা আবিষ্কার করেছিলেন ওয়াটসন এবং ক্রিক বলেছিলেন এটা দ্বিতন্ত্রী, ওয়াটসন এবং ক্রিক ও ক্রিক। ডিএনএ যে দ্বিতন্ত্রী, ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ অফ দি সেল, আত্মঘাতী স্থলী, সুইসাইড ব্যাগ অফ দি সেল। কেন বলা হয়? লাইসোজোম কি করে? আমাদের যে কোষের মধ্যে, দেহের মধ্যে বা কোষের মধ্যে জীর্ণ থাকে কোষগুলো, সেই জীর্ণ কোষগুলিকে ধ্বংস করার কাজ হলো লাইসোজোম। লাইসোজোম জীর্ণ কোষকে ধ্বংস করতে করতে নিজের ভালো কোষকেও, কোষের ভালো ভালো কোষগুলোকে ধ্বংস করতে শুরু করে। এই জন্য লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ অফ দি সেল। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, ব্রেইন অফ দি সেল, ব্রেইন অফ দি সেল, অফ দি সেল। নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন। আর রবার্ট হুক আবিষ্কার করেছিলেন, রবার্ট হুক আবিষ্কার করেছিলেন কোষ, তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। হিমোগ্লোবিন এ কোন ধাতু পাওয়া যায়? হিমোগ্লোবিন মেলে লোহা পাওয়া যায়, আমাদের যে অক্সিজেন, লোহিত রক্তে অক্সিজেন ক্যারি করা সেই কাজটা করতে সাহায্য করে। মানুষের চোখে কোন অংশটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর হবে কর্নিয়া। এখান থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করে যে চোখের যখন ট্রান্সপ্লান্ট করা হয়, চোখ প্রতিস্থাপন করে আরেকজনের চোখ দান করা হয়, তখন কোন অংশের অপারেশন করা হয়? অ্যান্সার হবে কর্নিয়ার অপারেশন করা হয়। আমাদের চোখের মধ্যে, যেমন মনে করো আমাদের চোখ, এটা হলো আমাদের লেন্স, আর এটা আমাদের হলো রেটিনা। তাহলে আমাদের চোখে যে লেন্সটা থাকে, লেন্সের আকার কিরূপ? লেন্সের আকার হলো দ্বি উত্তল, দ্বি উত্তল। লেন্সের মধ্যে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? লেন্সের চোখের মধ্যে প্রতিবিম্ব,
প্রতিবিম্ব, বানাম ভুল হয়ে গেছে। প্রতিবিম্ব তৈরি হয় আমাদের রেটিনায়। রেটিনার মধ্যে অন্ধবিন্দু থাকে, এরকম খাঁজকাটা অংশ দেখতে পাই, ছবিটা যদি দেখতে পারো এরকম। আর এখানে পরীক্ষায় প্রশ্ন করে যে স্পষ্ট প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয়, অস্পষ্ট একদম স্পষ্ট প্রতিবিম্ব রেটিনার মধ্যেই একটা অংশ থাকে, তাকে বলা হয় পীত বিন্দু বা ইয়েলো পয়েন্ট। এখানে স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয় অন্ধকার বিন্দুতে, অন্ধকার বিন্দুতে অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে প্রতিবিম্ব তৈরি হয় রেটিনাতে, স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয় পীত বিন্দুতে, অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয় অন্ধকার বিন্দুতে। এটা রেটিনার মধ্যে পাওয়া যায়। আমাদের চোখের কি লেন্সটা কিরকম হয়, দ্বি উত্তল হয়। এতটুকু বোঝা গেল। আর অ্যাকুয়াস হিউমার আর ভিট্রি দিয়ে, এটা ভিট্রিয়াস হিউমার হবে। অ্যাকুয়াস হিউমার চোখের যে লেন্সের সামনের পোর্শনটা থাকে তাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এটা হলো অ্যাকুয়াস হিউমার। হিউমার এই যে মাস্কের যে বড় পোর্শন ফাঁকা পোর্শনটা থাকে তাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। হিমায়ন যন্ত্রে বা রেফ্রিজারেটরে নিম্নলিখিত কোনটি থাকে? অপশন ডি সিএফসি ব্যবহার করা, ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহার করা হয়, বা সিএফসি কি যদি থাকে ফ্রেয়ন গ্যাস ব্যবহার করা হয়, একই অ্যান্সার হবে। কার্বন ডাই অক্সাইড, মিথেন, মিথেনকে মাস গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গনকে প্রজনন করে নিষ্ক্রিয় গ্যাস। কার্বন ডাই অক্সাইড বলে যে শুষ্ক বরফ তৈরি করা হয়, শুষ্ক বরফ কঠিন কার্বন ডাই অক্সাইড। ব্রোঞ্জে কোন ধাতুর সংকর রয়েছে? ব্রোঞ্জ তৈরি হয় তামা এবং টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ, আর তামা এবং দস্তা মিশিয়ে তৈরি হয় পিতল। অক্সিজেন এখানে মাইনাস বসবে, O2 আয়ন, খুব ভালো করে লিখে দিচ্ছি, এই যে ঠিক আছে মাইনাসটা বসেনি। আয়নের সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে। এখানে তোমাকে বুঝতে হবে দুটো কনসেপ্ট, একটা হলো ক্যাটায়ন, একটা হলো অ্যানায়ন। একটা উদাহরণ নেই, মনে করো সোডিয়াম। সোডিয়ামের পরমাণু সংখ্যা 11। প্রত্যেকটা মৌলই চায় তার সবচেয়ে বাইরের কক্ষে দুটো বা 8টা ইলেকট্রন লাভ করতে, মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো। তাহলে সোডিয়ামের প্রথম কক্ষে থাকে দুটো ইলেকট্রন, তার পরের কক্ষে থাকে 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, 8 আর 2 10টা হয়ে গেল, তার বাকি থাকবে একটা ইলেকট্রন সোডিয়ামের, এই যে একটা ইলেকট্রন। তাহলে 8 2 10 একে 11টা ইলেকট্রন হয়ে গেল। সোডিয়াম কি চায়, প্রত্যেকটা ধাতুই প্রত্যেকটা মৌলই চায় তার সর্ববহিষ্ঠ কক্ষে দুটো অথবা 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন থাকুক। কিন্তু সোডিয়ামের সবচেয়ে বাইরের কক্ষে দেখো একটা ইলেকট্রন আছে, তাই জন্য সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিবে, আর নাকি 7টা ইলেকট্রন গ্রহণ করবে। কোনটা সহজ বুঝি, একটা ছাড়া বেশি। এই জন্য সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সোডিয়াম যখন ছাড়বে তখন সেটা ক্যাটায়নে পরিণত হয়, তাহলে Na পজিটিভ, ঠিক আছে। আর যদি গ্রহণ করে তখন সেক্ষেত্রে অ্যানায়নে পরিণত হবে। তাহলে ছাড়লে ক্যাটায়ন, ক্যাটায়ন মানে প্লাস, মানে একটা গ্রহণ করে +1, দুটো হলে +2ই, এইভাবে গেল। যদি অক্সিজেনটা আমরা চিন্তা করি, তাহলে অক্সিজেনের কতগুলো পরমাণু সংখ্যা, 8টা অক্সিজেনের পরমাণু সংখ্যা, তাহলে প্রথম কক্ষে ওর দুটো থাকা উচিত, তারপরে কক্ষে থাকবে হলো 6টা, 3 4 5 6। তাহলে অক্সিজেন কি করবে, 8টা করতে চাবে, তাহলে 8টা করার জন্য 6টা ছাড়বে না আর বাকি দুটো গ্রহণ করবে, কোনটা সহজ, দুটো কি গ্রহণ করা সহজ বেশি, তার জন্য অক্সিজেন দুটো গ্রহণ করলো। এই যে দুটো গ্রহণ করবে, তখন কি গ্রহণ করলে তখন হয়ে যাবে অ্যানায়ন। এই হলো কনসেপ্ট অ্যানায়ন আর ক্যাটায়নের। আশা করি বোঝা গেল। এখান থেকে এই কোশ্চেনটা আমাদের দিয়েছে। তাহলে অক্সিজেনের এটা অক্সিজেন আয়ন রয়েছে O-2, এর ইলেকট্রন আছে যে আয়নটির সমান, সেটা আমাকে বের করতে হবে। তাহলে অক্সিজেন কি -2, 2 এর কথা হলো অক্সিজেনের পরমাণু সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত 8, -2 হওয়ার অর্থ কি দুটো আরো গ্রহণ করেছে, তাহলে 8 আর 2 কত 10টা, তাহলে অক্সিজেন আয়নের আলটিমেট ইলেকট্রন সংখ্যা হলো 10। এখন দেখতে হবে এর মধ্যে কার ইলেকট্রন সংখ্যা 10, চারটার মধ্যে, সেটাই হবে কারেক্ট আনসার। প্রথমটা নিয়ে চেক করি, ফ্লোরিন। ফ্লোরিনের পরমাণু সংখ্যা হলো 9, মানে ইলেকট্রন সংখ্যাও 9। ইলেকট্রন সংখ্যা যদি 9 হয়, তাহলে আবার ফ্লোরিন কি আয়ন রয়েছে, মাইনাস আয়ন, মানে একটা আয়নের কথা, তাহলে একটা আয়ন গ্রহণ করছে, মাইনাস মানে কি গ্রহণ করা, তাহলে 9 + 1, তাহলে 10, তার মানে 10 হয়েছে। এই কারণেই যে তাহলে ফ্লোরিনের তো পরমাণু সংখ্যা 9, তাহলে কিভাবে হলো একটু বুঝে নিই ব্যাপারটা। তাহলে প্রথম কক্ষে থাকবে কত, দুটো, তারপরে কক্ষে করে থাকবে 7টা,
1 2 3 4 5 6 7, এই যে 8টা হয়ে গেল ফ্লোরিনের। 7 আর 2 9টা, কারণ ফ্লোরিনের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 9টি। তাহলে ফ্লোরিন কয়টা সর্বভৌতিক হবে? 7টা। তাহলে কয়টা করতে যাবে? 8টা। মানে ফ্লোরিন একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। তাহলে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে ফ্লোরিনের কতগুলো ইলেকট্রন হয়ে গেল? এখন আগে ছিল 9টা, আর একটা ধরলো 10টা ইলেকট্রন হয়ে গেল। আলটিমেটলি কার সমান হলো সেটা? এই যে অক্সিজেন -2 আয়নের সমান। তার মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এই যে না হলে তোমাকে পরের টাইপে চেক করতে হতো। টানচিনের প্রভাবে প্রথম তৈরি শস্যটি কি? এর সঠিক উত্তর হবে অপশনে তামাক। তামাক হলো টানচিনের প্রভাবে তৈরি প্রথম শস্য। আসলে কি, জিনের ট্রান্সপ্লান্ট করা হয়। ট্রান্সপ্লান্ট তরিকায় নতুন ধরনের জীব সৃষ্টি করা হয়। সেই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল তামাক গাছের মধ্যে, মানে অন্য বৈশিষ্ট্যযুক্ত একটা তামাক। এই জন্য এই যে প্রথম করা হয়েছিল এই শস্যের উপর, তাই জন্য এইটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটাই পরীক্ষায় এসেছিল, WBCS এটা পরীক্ষায় এসেছিল কিন্তু তামাক। তাহলে আজকের ক্লাসে এই 35খানা কোশ্চেন ছিল, 35 কোশ্চেন আলোচনা করলাম এবং ডিটেলসে কি বলা হলো। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাস দেখে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।